সবচেয়ে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে আমরা আসলে অ্যাসিড বেস টাইট্রেশনে মূলত আমরা ছিলাম। আমরা অম্ল ক্ষার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আসলে তো সেই চ্যাপ্টারে আমরা অ্যাসিড বেস টাইট্রেশন, এর আগে আমরা টাইট্রেশন কত ধরনের, কিভাবে টাইট্রেশন আসলে করতে হয়, এই সব কিছু আসলে আমরা বলার চেষ্টা করেছি। আর সাথে সাথে এরপরে আমরা অ্যাসিড বেস টাইট্রেশন দেখেছি, কয়েক ধরনের গ্রাফ, এই সকল কিছু আসলে আমরা এক্সপ্লেন করেছি এবং এর ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন আমরা শুরু করেছিলাম। কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশনের কথা যদি আমরা বলি, কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন আসলে দেখো যে আমরা এটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির অনার্স প্রথম বর্ষে আসলে একেবারে বেসিক ধারণাগুলো আমরা এখানে দিই এবং এই ক্ষেত্রে যে প্র্যাকটিক্যালি পুরো করে সেটাও কিন্তু অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা অংশ। তো বেসিক কনসেপ্টগুলো আমরা দিচ্ছি। কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশনটা আমরা হাইয়ার ক্লাসে ডিটেইলস করব আসলে, এবং সেই ল্যাবও আসলে আমাদের আছে, এটা ফার্স্ট ইয়ার না। সুতরাং আমরা এখানে আসলে কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন সম্পর্কে একদম প্রাইমারি কনসেপ্ট আমাদের দিচ্ছি, আমরা ডিটেইলস কিন্তু আলোচনা করছি না। তারপরেও প্রাইমারি কনসেপ্ট যখন আমরা আলোচনা করতে যাই তখন আসলে কিছু ডিটেইলস আসে, হ্যাঁ, সেই ডিটেইলস কিন্তু এখানে থাকবে, সেই দিকে আমরা একটু ভালো করে দেখবা। আমরা বলেছিলাম আসলে কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন কি, সেটা বলতে যে আমরা কমপ্লেক্স কি বলেছি, কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন কি বলেছি, কিভাবে আসলে কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন করা হয়, এই প্রসেসগুলোকে আমরা দেখেছি, কিভাবে মেটালের সাথে যে আমাদের যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করি সেই ইন্ডিকেটর ব্যবহার করে থাকি, হ্যাঁ, এইগুলি আমরা বলেছিলাম। এবং মেটালের পরিমাণ কিভাবে নির্ণয় করতে কমপ্লেক্স ধারণা দিয়েছি। আজকে আমরা কমপ্লেক্স মেট্রিক যা কিছু বাকি আছে এই নিয়ে আমরা আলোচনা করে দেবো। আই হোপ যে আজকে আমরা কমপ্লেক্স মেট্রিক প্রাইমারি যে কনসেপ্ট এটা আমাদের আর প্রয়োজন হবে না। ওকে, আমরা ছিলাম এক্সাম্পলস অফ মেটাল আয়ন ইন্ডিকেটর। হ্যাঁ, আমাদের অনার্স ল্যাব আছে, আমরা আসলে সেখানে দেখবা যে আমরা যখন আসলে ধাতুর পরিমাণ নির্ণয় করবো সেই পরিমাণ নির্ণয়ে আমরা আসলে কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন ব্যবহার করি প্র্যাকটিক্যাল ল্যাবে। হ্যাঁ, তো সেইখানে আমরা কিছু ইন্ডিকেটর আমাদের ব্যবহার করবো কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন, এই ইন্ডিকেটরগুলো কিন্তু আমরা ল্যাবেও ব্যবহার করি। হ্যাঁ, আর এখানেও আমরা এই ইন্ডিকেটরগুলো কিন্তু একটু আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন ইন্ডিকেটরগুলো আসলে মূলত আমরা ব্যবহার করি। কতটা আমরা বলেছিলাম আমরা এখানে কিছু ইন্ডিকেটরের নাম দিয়েছি এখন। তো এর মধ্যে আসলে 2, 3 এবং 4 এখানে আমরা বলে দিয়েছি কমন মেটাল আয়ন ইন্ডিকেটর। আসলে মূলত এই এই ইন্ডিকেটর গুলি আসলে কিন্তু ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, এইগুলি কিন্তু আসলে আমরা মূলত ব্যবহার করে থাকি। এর মধ্যে আমরা আসলে ল্যাবে যেগুলি ব্যবহার করি সেটা হচ্ছে আসলে ইলেকট্রন ব্ল্যাক টি, নিউরোক্সাইড, কার্বিনল অরেঞ্জ, এই তিনটা আসলে আমরা মূলত ল্যাবে ব্যবহার করি। সুতরাং তুমি যখন ল্যাবে আসলে যাবা তখন তুমি এই ইন্ডিকেটরগুলি আমরা ব্যবহার করবো, কেন ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো সব কিছু বলা আছে। এবং দেখো আমরা যে ইন্ডিকেটরগুলি ব্যবহার করছি সেই ইন্ডিকেটরগুলি আসলে কিভাবে কালারটা আসলে চেঞ্জ করে বা কিভাবে আমরা বুঝতে পারি আসলে যে এটা কমপ্লিট হয়েছে। এই যে আমাদের কালার অফ ফ্রি ইন্ডিকেটর এবং কালার অফ মেটাল আয়ন ইন্ডিকেটর, তখন কালারটা কিরকম হয়, তাই না? এই বিক্রম ব্ল্যাক টি, নিউরোক্সাইড এবং কার্বিনল অরেঞ্জ, এই ইন্ডিকেটর আমরা আমাদের ল্যাবে ব্যবহার করে থাকি, যেগুলি আসলে ভেরি কমন ইন্ডিকেটর ইন দ্য কমপ্লেক্স মেট্রিক টাইট্রেশন। ইলেকট্রন ব্ল্যাক টি indicator, electron black tea indicator, it is a dark powder is like metallic luster. আমরা আসলে ইন্ডিকেটর সম্পর্কে তেমন কিছু আমরা বলছি না। সো বাট ইলেকট্রন ব্ল্যাক টি ইন্ডিকেটরটা আসলে কালার চেঞ্জ কেমন হয় এটা গুরুত্বপূর্ণ, বিকজ অফ টাইট্রেশন সময় আমরা ক্লিয়ার হবে, তাই না? এসিডিক পিএইচ এ পিএইচ 6 এ কেমন হয়, এটা পিএইচ 7 টু 11 এ আসলে কেমন হয়, পিএইচ 12 মোর দ্যান 12 আসলে মোর দ্যান 12 আসলে কেমন হয়,
অরেঞ্জ হয়, তাই না? এই জিনিসগুলিকে আমাদের জানতে হবে, তাহলে আমাদের ট্যাক্সেশন করাটা অনেক ইজি হবে। যদিও ট্যাক্সেশন সময় আমাদের বলাই থাকে আসলে তখন আমি লিখে দিব ইন্ডিকেটর ব্যবহার করবো, ট্যাক্সেশন কমপ্লিট হয়েছে, জিনিসটা কিভাবে বুঝবো আসলে সবকিছু ভালো থাকে। ওকে, EDT is used to estimate magnesium, zinc, manganese, cadmium, mercury, lead, copper, aluminum, iron, zinc, cobalt, nickel, and platinum metals. EDT আসলে এই মেটালগুলো ইন্ডিকেশনে আমরা ব্যবহার করে থাকি। আমরা ল্যাবে যেটা করে থাকি জিঙ্ক এবং কপারের পরিমাণ, একটা হচ্ছে গ্রাভিমেট্রিক পদ্ধতিতে করে থাকি, আর একটা হচ্ছে আমাদের নরমাল ট্যাক্সেশন পদ্ধতি। তাহলে এই যে আমরা ইডিটি যে আমরা ইউজ করি, অনেকগুলি মেটালের ক্ষেত্রে আসলে ইডিটি ইন্ডিকেটর ব্যবহার করা যায়। আমরা আসলে আমাদের কলেজগুলো ল্যাবে আসলে আমরা কপার জিঙ্কের পরিমাণ নির্ণয় করি, এবং ওই পরিমাণ নির্ণয় করতে গেলে আসলে আমাদের ইডিটি প্রয়োজন হয়। The indicator is treated as dissolving 0.2 gram of EDT powder in 15 milli of triethanolamine followed by addition of 5 milli of acesulfame. ইন্ডিকেটরটা আমরা আসলে তৈরি হবে, যখন আমরা ইন্ডিকেটর তৈরি করছি তখন ইন্ডিকেটর তৈরি করে আমরা আসলে ইন্ডিকেটর ব্যবহার করব, একটা সলিউশন ব্যবহার করব। তৈরি করে এখানে আমরা একটু ধারণা দিয়ে দিলাম, এটা আমাদের ল্যাবে আসলে দেওয়া থাকতে পারে। আমাদের ওখানে ইন্ডিকেটর হিসেবে আমরা সরাসরি সলিউশন দিয়ে ব্যবহার করতে পারবা, কিন্তু আমরা ওই ইডিটি ইন্ডিকেটরটা কিভাবে তৈরি করি সেখানে আমরা একটু ধারণা দিই। এবং নিউরোক্সাইড, দেখো এখানে বলা আছে নিউরোক্সাইড ইউজড টু এস্টিমেট ক্যালসিয়াম, নিকেল, কোবাল্ট, জিঙ্ক, ক্যাডমিয়াম, কপার, মেটাল আয়নস in EDT titration. The indicator is prepared by dissolving neuroxide powder in water. Aqueous solution of neuroxide is unstable, hence it must be prepared fresh. এখানে আসলে নিউরোক্সাইড ইন্ডিকেটরটা আমরা কিভাবে ব্যবহার করে থাকি, যেমন দেখো এখানে জিঙ্ক আছে, কপার আছে, তাহলে নিউরোক্সাইড ইন্ডিকেটরটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব এবং অ্যানালিটিক হিসেবে ইডিটিতে ব্যবহার করব। আমরা দুইটা ইন্ডিকেটরকে আমরা এখানে ব্যবহার করব, জিঙ্ক এবং কপারের পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে? এবং কিভাবে প্রিপেয়ার করতে হয় নিউরোক্সাইড, বাই ডিউরিং নিউরোক্সাইড ইন ওয়াটার, aqueous solution of neuroxide is unstable, hence it must be prepared freshly. Okay, এই হচ্ছে আমাদের কিভাবে ইন্ডিকেটর প্রিপেয়ার করতে হয়। জাইলিনাল অরেঞ্জ, জাইলিনাল অরেঞ্জ আমাদের আসলে ব্যবহার হয়, এখানে আমরা জাইলিনাল অরেঞ্জের যে নাম সেটা নিয়েছি। জাইলিনাল অরেঞ্জ ইউজ টু এস্টিমেট বিসমাথ, ক্যাডমিয়াম, lead, scandium, thorium, zinc, magnesium ইডিটি সলিউশন। আসলে কোথায় কোথায় জাইলিনাল অরেঞ্জ ব্যবহার করা হয় সেটা আমরা জাইলিনাল অরেঞ্জ ইন্ডিকেটর আমরা আসলে ব্যবহার করে থাকি, কারণ আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি, তো জিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের জাইলিনাল অরেঞ্জ আমরা ব্যবহার সুতরাং এই ইন্ডিকেটরগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন করতে। এখন কোথায় এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করব, কেন এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করব, মেটালের ইন্ডিকেটর কেন বলবো সেগুলো আমরা আসলে পরে এক্সপ্লেইন করছি ছোট করে, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে সেটা আমরা খুব ছোট করে এক্সপ্লেইন করবো আর কি, এত ডিপে আমরা ফার্স্ট ইয়ারে যাব না। পিএল, আচ্ছা, পিএল ইজ ইউজড টু এস্টিমেট ক্যাডমিয়াম, কোবাল্ট, আমরা আর কয়েকটা মেটালের কথা বলেছি, এই মেটালগুলি ব্যবহার হয়, তবে আমাদের আসলে এটা আমাদের দরকার নাই, তো এটা আমরা বলছি টাইপস অফ ইডিটি ট্যাক্সেশন। খুব গুরুত্বপূর্ণ টাইপস অফ ইডিটি ট্যাক্সেশন। আসলে ইডিটি ট্যাক্সেশন আমরা যেটা করি সেটা কি ধরনের হয়, কারণ তোমরা যখন ল্যাবে ইডিটি ট্যাক্সেশন করছো, আমাদের ল্যাবে আসলে ধারাবাহিকভাবে বিভিন্ন ইয়ারের মানে কোর্স যেগুলো আছে, হ্যাঁ, এবং বিভিন্ন ইয়ারে প্র্যাকটিক্যালের সাথে থাকবে আছে। একদম কিন্তু যেটা হয় যে তোমরা আসলে লাইব্রেরি সম্পর্কে তোমরা মোটেই অ্যালার্ট থাকো না, মোটেই স্টাডি করে যাও না। এই কারণে যেটা হয় শুধু ইডিটি ইভেন এমন হয়েছে আমাদের ইডিটি এলাবোরেশনও আসলে করতে পারে না, যেটা আসলে সুতরাং তুমি যখন ইডিটি কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন পড়বা তখন ইডিটি সম্পর্কে আমাদের ডিটেইলস পড়তে হবে, কারণ আমাদের কমপ্লেক্স সিমেট্রিক ট্যাক্সেশন মানে আসলে ইডিটি আমরা পড়বো। সুতরাং ইডিটি ট্যাক্সেশন সবকিছু হবে। ইডিটি ট্যাক্সেশন এটা হচ্ছে টাইপস অফ ইডিটি ট্যাক্সেশন। অর্থাৎ ইডিটি ট্যাক্সেশন কয় ধরনের হয়েছে, ডাইরেক্ট ইডিটি, ডাইরেক্ট ট্যাক্সেশন, হচ্ছে ব্যাক ট্যাক্সেশন, রিপ্লেসমেন্ট, যেমন হচ্ছে রিপ্লেসমেন্ট, সাবস্টিটিউশন ট্যাক্সেশন, অ্যালকালিমেট্রিক ট্যাক্সেশন এবং ইনডাইরেক্ট ট্যাক্সেশন। তো আমরা কোন ট্যাক্সেশনটা আসলে আমরা আমাদের ল্যাবে
সক্ষম করে। আমি একটা করে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ডিরেক্ট টাইট্রেশন, this is a direct determination of metal ion by adding standard EDT titrate to the sample solution. Metal ion এর সাথে direct আমরা EDT solution এবং metal EDT complex form. Okay. The solution containing the metal ion is buffered to the easier pH and titrated directly with standard EDT solution. Some auxiliary complexing agents such as sulfate can be added to prevent the precipitation of the hydroxide of metal ion. Copper, zinc, nickel can be determined by using direct titration method. That is what we say. Copper, zinc, and nickel can be determined by using direct titration method. তার মানে হচ্ছে আমরা যখন আসলে ইডিটিএ দ্বারা মেটাল আয়নের পরিমাণ ডিটারমাইন করব তখন আমরা দ্রুত ডিরেক্ট টাইট্রেশনটা ব্যবহার করি। এখানে বলা আছে কপার, জিঙ্ক, নিকেল, হ্যাঁ, এই ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং ডিরেক্ট টাইট্রেশন মেথড। এই তিনটা হচ্ছে ডিরেক্ট টাইট্রেশন মেথডে ডিটারমাইন করা যায় এবং আমরা ল্যাবে কিন্তু এইগুলি করেছি কপার, জিঙ্ক, নিকেল, হ্যাঁ, সুতরাং আমরা ডিরেক্ট করতে পারবো এবং কি ফর্মে আসলে এখানে কমপ্লেক্সটা ফর্ম হয় সেটাও কিন্তু আমরা দেখি মেটাল আয়ন ইডিটি, মেটাল ইডিটি কমপ্লেক্সের একটা ফর্মেশন। এখানে আছে ব্যাক টাইট্রেশন, কিন্তু ব্যাক টাইট্রেশন is method and excess of standard EDTA is added to sample solution of metal ion. The resulting solution will contain unreacted EDTA, which is the back titrate with the standard metal ion solution in the presence of indicator. Zinc chloride, zinc sulfate, magnesium sulfate is used as a standard metal ion solution. Aluminum, cobalt, lead, manganese, mercury, nickel can be determined by using back titration method. এখানে আমরা বলেছি আসলে back titration মেথডটা কি? This is a method in excess of standard EDT is added to the sample solution of metal ion. এবং এই প্রসেসে কাদেরকে ডিটারমাইন করা যায়? অ্যালুমিনিয়াম, কোবাল্ট, lead, manganese, mercury এবং nickel can be determined by using back titration method. কারণ আমাদের প্রচলিত আমরা আসলে ল্যাবে যেগুলি করে থাকি সেগুলি আসলে আমরা ব্যাক টাইট্রেশন করি না, সেইগুলি আসলে আমরা মূলত করে থাকি ডাইরেক্ট টাইট্রেশন। ওকে, রিপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন টাইট্রেশন। কখন আমরা রিপ্লেসমেন্ট অথবা রিপ্লেসমেন্ট টাইট্রেশন করব? দিস ইজ মেথড উইথ PDTA complex of another metal ion is added to the solution of metal ion to be determined. যেমন ধরো magnesium EDTA, zinc EDTA are frequently used with EDTA complex. A weaker metal EDTA complex is replaced with strong metal EDTA complex. Okay. The equivalent amount of metal ion free from the weaker complex can be studied with standard EDTA solution. This method is useful for the determination of calcium ion. আসলে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্রসেস এবং কার ডিটারমিনেশন করা হয় ক্যালসিয়াম ডিটারমিনেশন করা হয়। আমরা তো এটা করে থাকি না, বাট তোমাকে একটু জানতে হবে তোমরা যে আসলে এটা কি। তো বলে দিয়েছি দিস ইজ মেথড উইথ EDTA complex of another metal ion is added to the solution of metal ion to be determined. ঠিক আছে, যখন তুমি সলিউশনে অ্যাড করলো আমরা রিপ্লেসমেন্ট হবে, তারপরে টাইট্রেশনটা কমপ্লিট হবে। এবং কোন মেথডে ব্যবহার হয় এটা আসলে ক্যালসিয়াম মেথডের সাথে ব্যবহার করা হয়। Alkali nitrate titration. Alkali nitrate titration. This method uses the principle of liberation of free hydrogen ion during the completion, and the reaction with the metal ion and EDTA produce hydrogen ion. It is hydrogen ion producer. Among the free hydrogen ion is titrated with the standard solution of alkali like sodium hydroxide by using suitable acid base indicator. It also just পরবর্তীতে acid base indicator দিয়ে normally hydrogen ion and sodium hydroxide এর মধ্যে saturation দিয়ে থাকে। And the hydrogen ion can be also determined by the instrumental method. The instrumental method দিয়ে determine করা যাবে অথবা এই যে হাইড্রোজেন আয়নটা এটা প্রডিউস হলো
সেই হাইড্রোজেন আয়নটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা আসলে কি বলে এই হাইড্রোজেন আয়নের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি দিয়ে আমরা টাইট্রেশন করতে পারি। এই জন্য এটাকে বলতে আমরা অ্যালকালিমেট্রিক টাইট্রেশন, ইনডাইরেক্ট টাইট্রেশন। ওকে, এখানে বলেছি this method is used to determine, দেখো আমরা কি বলেছি, halides, phosphates and sulfates that do not form complex ATP। তার মানে আমরা কখন ইনডাইরেক্ট টাইট্রেশন করব? This method is used to determine ions such as halides, phosphates, sulfates that do not form complex ATP। যারা আসলে ডিরেক্টলি ইডিপি এর সাথে কমপ্লেক্স ফর্ম করে না, তাদের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট টাইট্রেশনটা করব। The determination of sulfate ion solution is treated with excess of standard solution of barium ion. The formed precipitate of barium sulfate is filtered off and unreacted barium ion present in the filtrate is treated with PDTA. In this way, we are able to indirectly determine the amount of sulfate ion present in the sample. এবং যারা আসলে সহজে PDTA এর সাথে কমপ্লেক্স ফর্ম করে না, তাদের ক্ষেত্রে আমরা আসলে ইনডাইরেক্ট ডিটারমিনেশন করে থাকি। এবং ওই ক্ষেত্রে এখানে বললাম the formed precipitate of barium sulfate is filtered off and unreacted barium ion present in the filtrate is treated with PDTA। তাই না? আমরা এটাকে চেঞ্জ করে এই যে আমরা বলেছি in the determination of sulfate ion in solution is treated with the excess of standard solution of barium ion। তাহলে barium sulfate করে তারপরে আমাদের এই টাইট্রেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট না ইনডাইরেক্ট প্রসেস, যারা ইডিপির সাথে কমপ্লেক্স ফর্ম করে না। ঠিক আছে না? তো এই হচ্ছে আমরা দেখো আমরা কয়েকটা প্রসেস বললাম। একটা হচ্ছে ডিরেক্ট টাইট্রেশন, আমরা শুধুমাত্র ল্যাবে করব। ব্যাক টাইট্রেশন আছে, মানে রিপ্লেসমেন্ট টাইট্রেশন আছে, অ্যালকালিমেট্রি যেটা আসলে হাইড্রোজেন আয়ন রিলিজ করে নরমালি এসিড টাইট্রেশন হবে। ইনডাইরেক্ট টাইট্রেশন যারা আসলে সহজে ইডিপির সাথে কমপ্লেক্স ফর্ম করে না। এই হচ্ছে টাইপস অফ PDTA titration। এখন আমরা দেখি methods of increasing the selectivity of PDTA titration। ঠিক আছে, methods of increasing the selectivity, হ্যাঁ, it is chemical separation, pH control, masking, unmasking and energy masking। আমরা কি দেখি chemical separation। In this technique the selectivity is increasing by separating the species from other components from the sample solution. The separated species is then dissolved in suitable solvent and then titrated against PDTA using indicator। Okay, আমরা example দিয়েছি calcium ion, magnesium ion, nickel ion, copper ion can be first separated as calcium oxalate, nickel dimethyl glycosamine, magnesium ammonium phosphate এবং copper cyanide। These precipitate are then dissolved in separate vegetable solvent and then titrated against PDTA using indicator। Okay, control of acidity of pH of the solution। In this technique, the selectivity is increasing by controlling the pH of the solution that is depending on the hydrogen ion concentration। So, by adjusting the pH of the sample solution containing several metal ions, it is possible to allow only a single species to react with PDTA। Calcium ion can be determined in the presence of magnesium ion in strongly alkaline solution। Trivalent ions like bismuth, ferric can be selectively determined from the solution of bivalent metal in strongly acidic solution using of masking and demasking agents। Masking agents act either by precipitation or by formation of complex more stable than interfering ion EDTA complex। Masking is the process in which substance is treated to take part in the reaction without physical separation of it, and the reagent used is making known as masking agent। Okay? Masking by precipitation and masking by complex formation।
আমরা মাস্কিং করতে পারি যে রিঅ্যাকশন না হয়, এবং ওই ক্ষেত্রে মাস্ক দুটো ওয়ে আছে, একটা মাস্কিং বাই প্রেসিপিটেশন, একটা মাস্কিং বাই কমপ্লেক্স ফর্মেশন। মাস্কিং বাই precipitation. Many heavy metal, cobalt, copper, lead, can be separated either in the form of insoluble sulfide using sodium sulfide or as insoluble complex using thiocetamide. These are filtrate, decompose, and titrate with disodium lithium. Okay. Other common precipitating agents are sulfate for lead and barium, oxalate for calcium and lead, fluoride for calcium, magnesium and lead, ferrocyanide for zinc and copper, and hydroxyquinoline for many heavy metals. Thioglycer is used to mask copper by precipitation in the assay of solutions containing copper and zinc. তার মানে আমরা এখানে আসলে দেখালাম যে প্রেসিপিটেশনের মাধ্যমে যদি আমরা মাস্ক তৈরি করি তখন আমরা আসলে তারা এই এজেন্ট হিসেবে প্রেসিপিটেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখন এমন হতে পারে মাস্কিং আমরা প্রেসিপিটেশনের মাধ্যমে করলাম না, মাস্কিং আমরা তো প্রেসিপিটেশন ছাড়াও করা যাবে, তাই কি? ওকে, পটাশে আমরা মাস্কিং উইথ প্রেসিপিটেশন যেটা বাই প্রেসিপিটেশন সেখানে কিন্তু আমরা আছে না। আচ্ছা, potassium cyanide breaks with silver, copper, mercury, iron, zinc, cadmium, cobalt, and nickel ions to form complex in alkaline solution. Potassium iron is used to make mercury 2 ion, and in specific for mercury, it can be used in the sale of the mercury chloride. About disodium catechol disulfonate will mask aluminium and titanium as colorless complexes. Iron forms high colored complex. Diethanolamine forms a colorless complex with aluminium, a yellow complex with iron 3, and the color of it is almost discharged by adding sodium hydroxide solution and a green manganese complex. Use of demasking. Okay, আমরা একটু demasking করি। Demasking টা কিভাবে? In this technique, the one of the cation is first masked and remaining 3 cation is titrated with standard UDEA. ঠিক আছে? তাহলে then previously masked cation is demasked by using several reagents with 3 cation. This 3 cation is then titrated with standard UDEA. তার মানে demasking আমরা কখন করতে? দেখা যাচ্ছে বলে in this technique, the one of the cation is first masked and remaining 3 cation are titrated with standard UDEA. অর্থাৎ এই টেকনিকের ক্ষেত্রে যে কোনো একটা ক্যাটায়নকে আমরা ওই যে আগে যেটা বললাম মাস্কিং করি সেই প্রসেসটা মাস্কিং করে ফেলবো। মাস্কিং করার পরে রিমেইনিং 3 ক্যাটায়নের সাইটোপ্লাজম স্ট্যান্ডার্ড দিয়ে দিই। কারণ বাকি যে ক্যাটায়নটা থাকলো সেখানে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা টাইট্রেশন করে ফেলবো। দেন প্রিভিয়াসলি মাস্ক ক্যাটায়ন যেটা সেটা ডিমাস্ক বাই ইউজিং সুইটেবল, তারপরে আগে যেটা আমরা মাস্কিং করলাম সেটা কিন্তু আমরা ডিমাস্কিং করবো বাই ইউজিং সুইটেবল reagent to get free cations. Each free cation is then titrated by using stability. সেটাকে আবার পরবর্তীতে আমরা টাইট্রেশন করব। Formaldehyde, chlorohydrate, and methyl acetic acid mixture used to demask cyanide complexes of cadmium and zinc. আমরা এখানে একটু एग्जांपल দিয়েছি। Formaldehyde is used to demask zinc cyanide complex. আমরা কিভাবে demasking process সেটা দেখি। This is zinc plus ion is entitled by using similarly initiate that is possible to learn zinc and the difference of calcium. It was a kinetic masking. Some of the metal undergoes fast completion, some of undergoes slow completion in DDTA. Hence, it is possible to capture the metal ions which undergoes fast completion with DDTA in the presence of those metal ions which undergo slow completion with DDTA. Ferric 3+ can be easily estimated in the presence of chromium 3+ because chromium 3+ slowly react to DDTA to form complex as compared to ferric ion. Application of complex manufacturing. কোথায় আসলে অ্যাপ্লিকেশন কোথায়? হ্যাঁ, আমরা একটু দেখি স্যার। Complexometric titration have been employed with success for determination of various metals like calcium, magnesium, lead, aluminium, iron, cobalt,
lead, sorry, zinc, aluminium, iron, manganese stone আসলে in different combination that are official and also for the determination of hardness of water. এই যে এখানে আসছে আমরা বলছি কি complex filtration have been employed কোথায় ব্যবহার করি আমরা determination of hardness of water. এই যে hardness of water এটা আমরা আসলে আমাদের ফোর্থ ইয়ারে একটা মাস্টার্স করে থাকি এবং সেইখানে আমরা আসলে complex filtration পদ্ধতিতে আমরা hardness of water ব্যবহার করি। সুতরাং এই প্র্যাকটিক্যালটা আসলে আমরা ল্যাবে করে থাকবে তবে এটা ফোর্থ ইয়ার। তো বুঝতে পারছো আমরা অল্প ডিপিআর এখানে যাচ্ছি না। Determination of calcium in different formulation. Calcium can be determined in almost every formulation by unity titration. 5-membered heterocyclic rings are formed with EDTA, which are centric and are highly stable. The calcium compound is EDTA form of calcium EDTA complex. The calcium EDTA complex form হয়েছে ঠিক আছে এবং এই ক্যালসিয়াম EDTA complex form হলো এইভাবে কিন্তু আমরা এই কমপ্লেক্স সিমেট্রিক এক্সপ্রেশনটা করব এবং এই পদ্ধতিতে আমরা কিন্তু হার্ডনেস অফ ওয়াটারটা বের করব অনার্স প্রক্রিয়া। তাহলে সেই অফ ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট, ক্যালসিয়াম ইনজেকশন, গ্লুকোনেট ইনজেকশন ট্যাবলেট। তো আসলে কোথায় কিভাবে আমরা আসলে ক্যালসিয়াম গ্লুকোনেট বের করতে পারি সেটা আপনাদের দেখা দিলাম। Determination of magnesium for the C of magnesium stearate and magnesium sulfate and determination of hardness of water. Last water hardness due to calcium and magnesium is expressed as the amount of calcium and magnesium ion in ppm, that has been passed familiar. Actually, the hardness is due to both calcium and magnesium salts, but these two are determined together in the titration. তাই না? তার মানে আমাদের যখন হার্ডনেস এর ডিটারমিনেশন করতে হবে যেখানে কি আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকবে এবং সেখানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পরিমাণটা আমাদের বের করতে হবে এই কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে। Titration curve for metal EDTA titration. In the case of metal EDTA titration, the EDTA is added to the upper solution of metal and then is calculated by using আমরা একটা ফর্মুলা দিয়ে দিলাম এখানে নরমাল ফর্মুলা জানা আছে titration. The obtained PM value is plotted on y-axis and the volume of EDTA solution and on x-axis. Okay? The curve gives the point of inflection and the equivalent point. The curve obtained against the volume of EDTA added is known as the titration curve of the metal EDTA titration. আমরা ওইভাবে এটাকে কার্ভ করে নিই এবং ওই কার্ভ থেকে কি হয় এখানে আমরা একটু একটা एग्जांपल দিচ্ছি লক্ষ্য করো titration curve of calcium EDTA absolute formation constant এখানে আমরা দিয়েছি 500 হলো 10 এবং আমরা pH alpha port যেটা হচ্ছে pH 10 is 0.35 ওকে তাহলে সলিউশনটা হচ্ছে আমরা দিয়েছি এভাবে দিচ্ছি 10 to the cube of 0.01 molar calcium solution buffer at pH 10 and titrated with 0.01 molar EDTA solution. Calculate probably different stages of titration. Okay, at the start of the titration, after addition of 1 centimeter to titrate EDTA, at the equivalence point, after addition of 11 centimeter cube of titrate. This is just some of the procedure. At start of the titration, when no titrate EDTA is added to the solution, only calcium is present in the solution, the concentration of calcium can be given just like that. তাই না? এখানে জাস্ট ক্যালসিয়াম এর যে কনসেন্ট্রেশন সেটা কথা আমরা বলছি। তার মানে হচ্ছে যেহেতু ফার্স্ট স্টেজে একেবারে সেখানে কোনো আসলে ডিগ্রি ছিল না তার মানে আমরা যে পুরোটাকে কনসেন্ট্রেশন আসলে আমরা ক্যালসিয়ামের কথা বলছি ওকে the addition of 1 centimeter section with 1 centimeter cube of titrate আমরা অ্যাড করি তাহলে আসলে কত হয় 40.09 আমরা ক্যালকুলেশন আর বলতেছি না at the equivalent point of 10 centimeter of EDTA is added যখন 10 centimeter humidity add করা হয় তখন আসলে কত হয় তাই না এবং the conditional formation constant আমরা যেটা বলে দিয়েছি এখানে ফাইনাল লেভেলের ভ্যালু আসছে 1.8 into the power 10 এবং in the above equation we can calculate the concentration of calcium আমরা calcium concentration এখানে আমরা বের করতে পারি এটা আমাদের বেসিক একটা আমরা নরমালি একটা এক্সাম্পল বলে দিলাম after the addition of 11 centimeter of EDTA যদি 11 সেন্ট হয় তাহলে আসলে কত আসে আপনি দেখো
ফাইনালি আমাদের কি কত 9.26। ওকে, তার মানে এই যে টেবিল দেখাচ্ছি, এই টেবিলে কেমন হয়? টেবিলে 0 যোগ করলে কত হবে, 1 যোগ করলে 5, 10, 11, 12 যোগ করলে আসলে 10 কেমন হয়? 2 থেকে 2.09, 2.48, 6.28, 9.26, 9.5। সুতরাং এই ভ্যালু এগেইনস্ট কি গ্রাফ করা যাবে? Well, the PCA pure calcium is plotted against volume of fraction added. It gives the familiar A-shaped titration curve with sharp increase in the curve in the value of pure calcium in the vicinity and of the equivalence point. তাই না? এইরকম একটা গ্রাফ আমরা পাই। দেখো আমরা এদিকে যে বললাম সেটাকে x অক্ষ বরাবর এবং পিওর ক্যালসিয়াম যেটা সেটা আমরা y অক্ষ বরাবর এই ধরনের একটা কার্ভ আমরা টাইপ titration curve for calcium PDCA titration. ওকে, এই হচ্ছে আমাদের আসলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি ট্যাক্সেশন সম্পর্কে যা কিছু বলার আছে। আই হোপ তোমরা আসলে কমপ্লেক্সিটি সম্পর্কে বুঝতে পেরেছো। আর হচ্ছে এই বেসিক টুকু যে তোমরা আরেকটু বই পড়ে নাও তাহলে আই থিঙ্ক এটা একটু আরো বেটার হবে তোমাদের কনসেপ্টটা। তারপর কোনো সমস্যা মনে হলে অবশ্যই আমাদেরকে জানাবা। কমপ্লেক্স ইন্টারঅ্যাকশন সম্পর্কে এই পর্যন্ত আমরা আর কিছু বলছি না আজকে। ওকে, ধন্যবাদ সবাইকে।